ভোর 4টের আগে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম। একটু এগিয়ে গিয়ে দেখি কিশোরীও আসছে। আজ পৌষ সংক্রান্তি। ইচ্ছে ছিল কিশোরী আর আমি গঙ্গাসাগরে যাব, কিন্তু আমার ছুটি মঞ্জুর না হওয়াতে যেতে পারলাম না। তাই বাগবাজার ঘাটের উদ্দেশ্যেই দুজনে রওনা হলাম। ঘাটে এসে দেখি বেশ ভিড়। এই হাড় হিম করা ঠান্ডায় মা গঙ্গাকে স্মরণ করে কোনো রকমে কটা ডুব দিয়ে স্নান সেরে দুজনে পোশাক বদলে সামনের মন্দিরে পুজো দিয়ে যখন বাগবাজারের বিখ্যাত তেলেভাজা কিনে বাজার করে বড় রাস্তায় পা দিলাম, তখন আকাশে মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। আর কি, পা চালিয়ে মঠলেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে দেখি দরজা বন্ধ। হালকা করে ধাক্কা দিতেই চারি দরজা খুলে এক গাল হেসে আমাদের বলল, আরে কাকা বাবু রাজে এসে গেছেন, আসুন আসুন। বাবা মশাই এই তো আসবেন, গঙ্গা স্নান সেরে পুজো দিয়ে এক্ষুনি ফিরে আসবেন। আপনারা বরং ততক্ষণ বৈঠকখানায় বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। কিশোরী বাধা দিয়ে বলল, আরে না না চারিমা, ব্যস্ত হতে হবে না, ঠাকুরমশাই আসুক না, তারপর চা দিও। এখন বাজার নাও, মনে আছে তো আজ কি? তার মনে নেই কাকা বাবু? আজকে আমরা সবাই মিলে একসাথে মধ্যাহ্ন ভোজন করব। খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি। কি চলবে তো কাকা বাবু? হ্যাঁ চলবে মানে? এই যে দৌড়াবে গো, একে মেঘলা দিন, তার উপর হাড় কাঁপানো শীত, আর সর্বোপরি চারি মায়ের দেবী অন্নপূর্ণার মতো হাতের রান্না। উফ, ভেবেই খিদে পেয়ে যাচ্ছে। কি বিভূতি, ঠিক বললাম তো? হ্যাঁ তা ঠিক, চারি মায়ের রান্নার স্বাদ দেবী অন্নপূর্ণার মতো একেবারে। দরজার সামনে কখন যে তারানাথ এসে গেছেন আমরা খেয়ালই করিনি। ঠাকুরমশাইয়ের গলার স্বরে চমকে পিছনে তাকালাম। উনি বললেন, হে বাপু, হ্যাঁ সব যে দেখছি দুয়ার আগলে দাঁড়িয়ে আছো, তা কি নিয়ে এত মস্করা হচ্ছে শুনি? আরে বাবা মশাই, আসুন আসুন, আগে ভিতরে আসুন। দেখি তো, প্রসাদের পাত্রটা আমাকে দিন তো। আর এরপর ভিজে পোশাক পাল্টে শুকনো পোশাক পরে আসুন, কাকাবাবুদের নিয়ে বৈঠকখানায় বসুন, আমি বরং চা নিয়ে আসছি। এই বলে চারি অন্দরে চলে গেল। তারানাথ হেসে বললেন, চারি মা আমার গিন্নি হয়ে গেছে, খুব শাসনে রেখেছে আমায়। আসলে আসলে বয়স হচ্ছে তো, ভিজে পোশাকে বেশিক্ষণ থাকলে কাশির সমস্যা হবে আর কি। আর সে যাই হোক, এসো এসো, তোমরা ভিতরে বসবে, চলো। এই বলে ঠাকুরমশাই পোশাক পাল্টাতে চলে গেলেন। আমি আর কিশোরী আরাম করে বৈঠকখানায় বসলাম। কিছুক্ষণ বাদে তারানাথ আর চারি একসাথে এলেন। চারি আমাদের হাতে প্রসাদ দিয়ে চা তেলেভাজা রেখে চলে গেল রান্নার জোগাড়ে। জলখাবার খেয়ে যখন তারানাথ কিশোরীর দেওয়া পাসিং শোয়ের প্যাকেট থেকে সিগারেট ধরিয়ে আরাম করে বসলেন, তখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিশোরী বলল, ঠাকুরমশাই, আজ কিন্তু অন্যরকম একটা গল্প শুনতে চাই আপনার থেকে। এমন কিছু শোনান যা আগে কখনো শোনাননি। বেশ বেশ, তবে আজ পৌষ সংক্রান্তির পুণ্য তিথিতে তোমরা আমার গঙ্গাসাগরের অভিজ্ঞতার কাহিনী শোনো। এই বলে তারানাথ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন, প্রথমবার আমি যখন গঙ্গাসাগরে গিয়েছিলাম, তখন এক সিদ্ধ পুরুষের দেখা পেয়েছিলাম। তিনিও সবার মতো একই কথা বলেছিলেন আমায়, যে আমার অনেক সাধু সঙ্গ হয়েছে, ভবিষ্যতে আরো হবে, কিন্তু গৃহত্যাগী সন্ন্যাসী হওয়া হবে না, উল্টে পুরোপুরিভাবে সংসারী হব, কিন্তু যা শক্তি অর্জন করব তাই দিয়ে চিরকাল মানুষের মঙ্গল করে যাব। এটা বলে উনি আমাকে আশীর্বাদ করলেন, আর একটা একমুখী রুদ্রাক্ষ দিয়ে আমায় বলেছিলেন,
চিরকাল এটা সঙ্গে রাখবি, বিপদে মুক্তি পাবি, তোর সাথে আবার দেখা হবে। ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলাম সেই দিব্য পুরুষকে। আশীর্বাদ করে উনি চলে গেলেন। তারপর 2 দিন কেটে গেল, আর তার দেখা পাইনি। দ্বিতীয়বার যখন গঙ্গাসাগরে গেলাম, বলতে পারো এক আকর্ষণ অনুভব করলাম। সেবার গঙ্গাসাগর যাওয়ার আমার পরিকল্পনা ছিল না। একটা কাজে মেদিনীপুর গিয়েছিলাম। কাজ শেষ করে ট্রেনে করে হাওড়া স্টেশনে এলাম। তখন কটা হবে? এই সকাল 8:30। দেখি স্টেশনে খুব ভিড়। দেশের বিভিন্ন স্থান থেকে বাক্স টাক্স নিয়ে প্রচুর মানুষজন আর সাধু সন্তদের দেখা পেলাম। তখনই আমি ঠিক করলাম যে আমিও যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সেদিন বাড়ি ফিরে এলাম রাতে একটা ঝোলা গুছিয়ে নিয়ে। পরের দিন খুব ভোরে গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বেরিয়ে পড়লাম। তারপর ট্রেন, বাস এবং শেষে একটা নৌকো করে গঙ্গাসাগরের দিকে এগিয়ে চললাম। আমরা নৌকোতে 15-16 জন ছিলাম। আমাদের মতো আরো নৌকো এগিয়ে চলেছে। হঠাৎ চোখে পড়ল নৌকায় বসে থাকা মাঝ বয়সী এক মহিলার দিকে। চুপচাপ একটা আড়ষ্ট ভাব লক্ষ্য করলাম তার ভিতর। সারা মুখ জুড়ে যেন দুশ্চিন্তা, কেমন একজন অস্বস্তি অনুভব হলো আমার। ভাবছি, ইনি কি একা? সঙ্গে কি তার পরিজনেরা নেই? যাই হোক, নৌকা পৌঁছালো সাগর পাড়ে। তখন প্রায় সন্ধে হয়। আমি একটা তাঁবুতে আশ্রয় নিলাম। সারাদিনের ধকলে ভীষণ ক্লান্ত ছিলাম। নদীতে গিয়ে মুখ হাত পা ধুয়ে তাঁবুতে এসে বিশ্রাম নিলাম। কিছুক্ষণ পর আমাদের তাঁবুতে 3-4 জন ছেলে এসে শাল পাতায় করে খিচুড়ি আর তরকারি সকলকে দিয়ে গেল। খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। পরের দিন খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল। দেখলাম অনেকেই উঠে পড়েছে। ভীষণ ঠান্ডা হাওয়া বইছে। আমি তাঁবুর বাইরে এসে আশপাশ দেখতে লাগলাম। তখন চোখে পড়ল একটু দূরে একজন বসে আছে, একটা গরম চাদরে আপাদ মস্তক জড়িয়ে। দূর থেকে বোঝা যাচ্ছে না তিনি পুরুষ নাকি নারী। বলতে পারো এক প্রকার কৌতূহলের বশে আমি তার দিকে হাঁটতে লাগলাম। কিছু মানুষজন নদীর দিকে যাচ্ছে, কেউ বা আশেপাশের দোকানে যাচ্ছে। এই দেখতে দেখতে আমি সামনে এসে দেখলাম সেই চাদরে অনাবৃতা আর কেউ না, আমাদের নৌকার সহযাত্রী সেই মহিলা। উনি মুখ তুলে আমার দিকে চাইলেন, তারপর উঠে এসে প্রণাম করলেন আমায়। আমি আশীর্বাদ করে জিজ্ঞাসা করলাম, মা, আপনার সঙ্গে কি আর কেউ আসেননি? আপনি কি একা এসেছেন? উনি বললেন, হ্যাঁ বাবা ঠাকুর, আমি একাই এসেছি। কি আর করব বলুন, আমায় যে একাই আসতে হলো। ছেলেটাকে যে ঘরে রেখে এসেছি। ওনার কথায় আমি অবাক হয়ে আবার প্রশ্ন করলাম, অসুবিধা কি ছিল? ছেলেকে আনতেই পারতেন মা। ছেলে কি অসুস্থ? না না, অসুস্থ না। আসলে যদি ওর বাবা এসে পড়ে, মানে তাই জন্যই আর কি। আমি ওনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, তাই আবার জানতে চাইলাম। এবার উনি বললেন, আসলে জানেন, প্রায় 7-8 মাস আগে আমার স্বামী গৃহ ত্যাগ করে চলে যান। আমরা কেউই কিছু আগে থেকে বুঝতে পারিনি। 1 দিন 2 দিন এমনি করে আজও প্রতিদিন তার প্রতীক্ষায় বসে থাকি, যদি এসে পড়েন। আমাদের কথার মাঝে একটু দূরে দেখলাম
কিছু মানুষের একটা জমায়েত হয়েছে। এক এক করে সবাই খাবার নিয়ে আসছে। তোমরা তো জানো, অনেক মঠ মিশন সকাল থেকে রাত পর্যন্ত খাবার পরিবেশন করে, যেটা ভান্ডারা বলেও খ্যাত। যাই হোক, আমি সেই মহিলাকে বসতে বলে সেদিকে গেলাম। তারপর দুজনের মতো লুচি আর তরকারি আনলাম, একটা পাত্র মহিলাকে দিলাম। প্রথমে লজ্জা পেলেও কিন্তু আমার কথায় পাত্র হাত থেকে নিয়ে তিনি খেতে শুরু করলেন। খাওয়া শেষ করে আমি ওনাকে বললাম, মা, আপনি যদি আমায় বিশ্বাস করে সবটা বলেন, তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি আপনার স্বামীকে যদি ফেরাতে পারি। আমার কথা শুনে ওনার চোখ ভর্তি জল হয়ে গেল। তার কথায় জানতে পারলাম ওনার বাড়ি নদিয়ার একটি গ্রামে। ওনার স্বামীর একটা দোকান আছে, বর্তমানে ছেলে আর মাতেই সেটা চালান। স্বামীর নাম উনি খুলে বললেন না। একটা কলম ও এক টুকরো কাগজ ওনার দিকে আমি এগিয়ে দিলাম। উনি স্বামীর নাম, ছেলের নাম এবং গ্রামের নাম লিখে আমার হাতে দিলেন। মহিলার হাতের লেখাটা দেখে বুঝলাম লেখাপড়া জানা আছে তার। কথাটা শেষ করে ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। তারপর বেশ কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে জানলার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বৃষ্টি থেমে গেছে, দেখবে আজ রাতে কিন্তু ঠান্ডা খুব বাড়বে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা 11টা বেজে গেছে। চারি যে রান্না করছে তার সুবাস আমাদের বৈঠকখানা থেকে অনুভব করলাম। কিশোরী ঠাকুরমশাইকে গল্প শুরু করার তাড়া দিয়ে বলল, আরে ও ঠাকুরমশাই, আরে বাইরে কালো মেঘের মতো আপনিও জমে গেলেন নাকি? তারপর কি হলো বলবেন তো? রোসো রোসো হে কিশোরী, রোসো। এত অস্থিরতা শরীরের পক্ষে ভালো নয় বাবা। দাঁড়াও, আগে একটু চা খাও, তারপর না হয় গল্প শোনো। এই বলে তারানাথ চারিকে ডাক দিলেন। চারি, চারি মা, আমাদের একটু চা খাওয়াবি? ভিতর থেকে চারি বলল, হ্যাঁ বাবা মশাই, দিচ্ছি। ঠাকুরমশাই আবার বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। আমি জানি উনি পরের ঘটনাগুলো ওনার স্মৃতিপটে সাজিয়ে রাখছিলেন। চারি চা দিয়ে চলে গেল। ঠাকুরমশাই চা শেষ করে আমাদের বসতে বলে ভিতরে গেলেন। আমরাও চা পান করে বারান্দায় গেলাম। একটা করে সিগারেট খেয়ে এসে বসলাম নিজ নিজ স্থানে। খানিক বাদে ঠাকুরমশাই এসে বসলেন নিজের জায়গায়। আমাদের দিকে কিছুক্ষণ চুপ করে চেয়ে আবার বলতে শুরু করলেন, ওই মহিলাকে জানালাম যে তার বাড়ি আমি যাব। যাওয়ার যে একটা কারণ আছে তা ওনাকে আর আমি বলিনি। যাই হোক, পরের দিন ছিল পবিত্র মকর সংক্রান্তির পুণ্যতিথি। তাই আমি মহিলাকে বললাম, আপনি গঙ্গা মায়ের উপর ভরসা রাখুন। কাল স্নান সেরে পুজো দেবেন, দেখবেন মা আপনার কথা ঠিক রাখবেন। আমার কথায় আশ্বস্ত হয়ে উনি বললেন, বাবা ঠাকুর, আপনি যা বললেন আমি তাই করব। তবে জানেন, আজ না আপনার কথায় সত্যি খুব ভরসা পেলাম। আমায় প্রণাম করে উনি চলে গেলেন নিজের তাঁবুর দিকে। তারপর আর কি, পরের দিন স্নান ও পুজো দিয়ে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মহিলাও আমার সঙ্গে ফিরে এলো। শিয়ালদহ স্টেশন থেকে তাকে নদিয়ার ট্রেনে তুলে দিয়ে আমি বাড়ি ফিরে এলাম। ঠিক 2 দিন পর আমি নদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। খুব ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই সকাল 8টা নাগাদ পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে চা খেতে খেতে বাড়িটার রাস্তা কোন দিকে তা জেনে নিলাম।
হাঁটতে হাঁটতে চলেছি। ভীষণ ঠান্ডা। রাস্তার দুই পাশে সারা মাঠ জুড়ে মরশুমি ফুল ফুটে আছে। কত রকমের ফুল আর তাদের বাহার সত্যি চোখ জুড়িয়ে আসে। আসলে কি জানো, এখানকার বহু মানুষ ফুলের চাষ করে জীবিকা নির্বাহ করে। যাই হোক, হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে প্রবেশ করে একটা মন্দিরের সামনে দাঁড়ালাম। তখন মন্দিরে আরতি চলছে, রাধা গোবিন্দ মন্দির। পূজারী আরতি শেষ করে আমায় জিজ্ঞাসা করলেন, আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি, কোথায় যাবেন? আমি তাকে জানালাম আমার গন্তব্যের কথা। তাই শুনে উনি বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি এই পথেই যাব। পূজারী মন্দিরের দরজা বন্ধ করলেন। আমরা দুজনে এগিয়ে চললাম। ও হ্যাঁ, তোমাদের বলতে ভুলেই গেছি, যার বাড়িতে যাচ্ছি সেই নিরুদ্দেশ হয়ে যাওয়া ভদ্রলোকের নামটা দেখো। কথায় কথায় সেটাই বলা হয়নি। এসব হয়, বয়সের জন্য এসব হয়, বুঝলে। যাকে ওই ভদ্রমহিলা লিখে দিয়েছিলেন তার স্বামীর নাম হরিহর হালদার, ছেলের নাম গৌরশঙ্কর হালদার। পূজারীর সঙ্গে চলতে চলতে হরিহর বাবুর কথা উঠতেই উনি বললেন, এই যে হয়ে গেল ঠাকুর মশাই, হরিহরের মতো ভালো মানুষের এরম বাড়ি ছেড়ে চলে যাওয়া এক অবাক করা বিষয়। হরিহর, তার স্ত্রী, ছেলে সবাই খুব ভালো মানুষ। প্রতিদিন সকালে হরিহরের স্ত্রী বিমলা ঝুড়ি ভর্তি ফুল নিয়ে আসতো। ভারী ভক্তিমতী সে। কিন্তু হরিহর নিরুদ্দেশ হওয়ার পর সেই লক্ষ্মীমন্ত মেয়েটা কিরকম যেন একটা হয়ে গেল, বুঝলেন। তাই ভাবি, কে যে ওদের সংসারটার হাল এরকম করলো। কথাটা শেষ করে সেই পূজারী একটা বাড়ি দেখিয়ে বললেন, এই যে বাবা, ওই বাড়িটা হরিহরের বাড়ি, আর আমার বাড়ি এই রাস্তার একদম ওই শেষ বাড়িটা। যখন এসেছেন একবার যদি আমার বাড়িতে আসেন। আমি বললাম, আজ আর সময় হবে না। হরিহরের স্ত্রী আর তার ছেলের সাথে কিছু আলোচনা আছে, তা শেষ করেই আমাকে আবার ফিরতে হবে। পূজারী মৃদু হেসে বললেন, বেশ বেশ বেশ, এরপর যখন আসবেন তখন কিন্তু আসতেই হবে, কেমন? আমি সম্মতি জানিয়ে মাথা নাড়লাম। তারপর দুজনকে হাত জোড় করে নমস্কার করলাম। পূজারী এগিয়ে চলে গেলেন। আমি বাড়িটার সামনে এসে দেখলাম একটা কাঠের আগল, পাকা একতলা ছোট্ট একটা বাড়ি, চারিদিকে বাঁশের বেড়া দেওয়া। আগল খুলে ঢুকতেই আমার শরীরটার মধ্যে একটা ঝাঁকুনি বলতে যা বোঝায় সেই রকমটা হলো। আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে হরিহর নিজের থেকে কিন্তু নিরুদ্দেশ হয়নি। ওকে নিশ্চয়ই কোনো অপশক্তি ঘর ছাড়া করেছে। সামনের দিকে চেয়ে দেখি 17-18 বছর বয়সী একটা ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি গৌরশঙ্কর? সে মৃদু হেসে আমায় প্রণাম করে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, আমার নামই গৌরশঙ্কর। সে আমায় তাদের ঘরের ভিতরে নিয়ে গেল। একটা তক্তপোষের উপর আমি বসলাম। সে তার মাকে খবর দিতে ভেতরে চলে গেল। কিছুক্ষণ বাদে গৌরশঙ্করের সাথে বিমলা দেবী এলেন। আমাকে প্রণাম করে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, বাবা ঠাকুর, এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো অসুবিধা কিচ্ছু হয়নি, এই তো সোজাই চলে এলাম। আচ্ছা আচ্ছা, আগে না হয় আপনি আহারাদি সেরে নিন, তারপর না হয় কথা হবে। আর আপনি তো সেই ভোরবেলায় বেরিয়েছেন, এখন অনেকটা বেলাও হয়ে গেছে, আপনি আহারাদি সেরে নিন। এই বলে
বিমলা দেবী ভেতরে চলে গেলেন। গৌরশঙ্কর আমায় জানালো যে তাকে দোকান খুলতে যেতে হবে। এ কথা শুনে আমি গম্ভীর মুখে বললাম, গৌরশঙ্কর, কিন্তু তোমাকেও তো আমার দরকার আছে কিছু বিষয় জানার জন্য। গৌর জানালো যে সে ঘন্টাখানেক পর চলে আসবে। বিমলা দেবী একটা আসন পেতে থালা ভর্তি লুচি, বেগুন ভাজা, আলুর দম আর মিষ্টি সাজিয়ে রেখে আমায় বলল, ঠাকুরমশাই, আমি কিন্তু সামান্য এইটুকুই আয়োজন করতে পেরেছি। আপনি দয়া করে কিছু মনে করবেন না যেন। আমি এই কথা শুনে বললাম, এই যে আপনি বলছেন এত কিছু আমি খাই কি করে বলুন তো? তবে এ কথা তোমাদের বলতে পারি, আমার ভাই বেশ খিদেই পেয়েছিল। যাই হোক, খাওয়া শেষে আমি বাড়ির চারপাশ ঘুরে দেখতে লাগলাম। ইতিমধ্যে গৌর দোকানে চলে গেছে। হঠাৎ বাড়ির পশ্চিম দিকে দেখলাম একটা পিয়ারা গাছ, কিন্তু ওটা মৃতপ্রায়। গাছের ডালে পাতা নেই বললেই চলে, কেমন যেন গাছটা ঝিমিয়ে আছে। তার আশেপাশে কিছু গাছ ছিল, ফুল গাছ জাতীয় কিছু, কিন্তু সবই মৃতপ্রায়। কিন্তু বাড়ির অন্য দিকের গাছগুলো সবই তরতাজা। ব্যাপারটা ভারী ভাবালো আমায়। কিছুক্ষণ পর আমি ঘরে এসে বিশ্রাম নিলাম। কখন যে চোখটা লেগে গিয়েছিল তা বুঝতে পারিনি। হঠাৎ গৌরের গলা পেয়ে আমি উঠে বসলাম। গৌর আমার কাছে জানতে চাইল আমার শরীর ঠিক আছে কিনা। তাকে আশ্বস্ত করে আমি বললাম যে আমি ঠিক আছি। ওকে বসতে বলে একটু জল পান করে কিছু প্রশ্ন করলাম। ও সব প্রশ্নের উত্তর আমাকে এক এক করে জানালে। দোকানে তো বাবা একাই বসতো। ঠিক 8-9 মাস আগে এক তান্ত্রিক বাবার দোকানে আসে। বাবা তাকে প্রণাম করে দোকানে বসান এবং ফল মিষ্টি দিয়ে তার সেবা করেন। এরপর মাঝে মাঝেই সেই তান্ত্রিক দোকানে আসতে থাকেন। প্রথম 2-1 বার মা ও আমাকে বাবা সেই কথা জানিয়েছিলেন, কিন্তু তান্ত্রিক যে প্রায়ই দোকানে আসতেন সে আমি জানতে পারি বাবার নিরুদ্দেশ হয়ে যাবার পর, অন্য দোকানদারদের কাছ থেকে। বাবা যেদিন ঘর ছেড়ে চলে যান তার 2 দিন আগে ভোর রাতের দিকে একটা শব্দ শুনে আমি বাইরে আসি। বাগানে এসেই শব্দটা স্পষ্ট হলো। আমি আমি বুঝলাম কেউ মাটি কোপাচ্ছে। হঠাৎ বাড়ির পশ্চিম দিকে তাকিয়ে দেখি পেয়ারা গাছের নিচে একজন কিছু একটা করছে। ঘুম চোখে বুঝতে পারিনি। তারপর এগিয়ে যেতেই দেখি বাবা সেখানে। আমি জিজ্ঞেস করলাম, বাবা এখানে কি করছো? বাবা দায়সারাভাবে উত্তর দিয়ে ঘরে চলে গেল। আসলে ঠাকুরমশাই, বাবাই তো বাগানের পরিচর্যা করেন আর খুব ভোরেই ওঠেন, তাই আমি। গৌরকে কথাটা শেষ করতে না দিয়ে আমি বললাম, চলো আমার সঙ্গে। আর হ্যাঁ, যদি কোদাল থাকে সঙ্গে নাও। এরপর আমি ও গৌর পিয়ারা গাছের তলায় এসে দাঁড়ালাম। গৌর আর আমার গাত্র বন্ধন করে কোদাল দিয়ে ধীরে ধীরে মাটি কাটতে থাকলাম। আমি যা ভেবেছিলাম অবশেষে ঠিক তাই। আমি তারই সন্ধান পেলাম, একটা লাল কাপড়। খুলে দেখলাম একটা নরো হাড়। গৌর অবাক হয়ে দেখছিল। আমি তাকে বললাম, আগে এই লাল কাপড় আর ওই হাড় দাহ করি। তুমি কিছু কাঠ এনে আমায় দাও। তারপর সেই কাপড় ও হাড় পুড়িয়ে দিয়ে গঙ্গা জলে সেই স্থান পবিত্র করে ঘরে এসে বসলাম। বিমলা দেবী আর গৌড়কে বললাম, এই কাজ সেই তান্ত্রিক করিয়েছেন হরিহর বাবুকে দিয়ে, যার প্রভাবে এই বাড়ি আর তার পরিবারের কথা হরিহর বাবুর কোনো দিন মনে পড়বে না। তবে আমি এই বাড়ি বন্ধন করে দিয়ে যাব, যাতে আর কোনো অপশক্তির প্রভাব আপনাদের উপর না পড়ে।
এদিকে বেশ বেলা হয়ে এসেছিল। আমি ভেবেছিলাম ফিরে আসব, কিন্তু বিমলা দেবী কিছুতেই মধ্যাহ্নের খাবার না খাইয়ে আমায় ছাড়লেন না। যাই হোক, সামনে একটা পুকুর ছিল, সেখান থেকে স্নান পর্ব সেরে ঘরে এসে বসলাম। কিছুক্ষণ পর বিমলা দেবী খাবার বেড়ে আমায় বসতে বললেন। বসে দেখি এলাহি ব্যাপার, ভাতের সঙ্গে মুগের ডাল, 2-3 রকম ভাজা, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, কাতলা মাছের কালিয়া, চাটনি, মিষ্টি, দই। ওহ, বিশাল ব্যাপার। আমার সাথে গৌরও খেতে বসেছিল। কি বলবো তোমাদের, বিমলা দেবীর হাতের রান্না অসাধারণ। তারপর খাওয়া পর্ব শেষ করে বিশ্রাম নিলাম। সূর্যাস্তের পর বেরিয়ে পড়ব ঠিক করে রেখেছিলাম। গৌর একটা গরুর গাড়িকে বলে রেখেছিল, সেই বিকেলে আমাকে স্টেশন অবধি ছেড়ে দিত। হাতে সময় আছে ভেবে আমি একটু শুয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল, তখন দেখি আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। সে কি বৃষ্টি, যেন ইন্দ্রদেব আজই সব ভাসিয়ে দেবেন। দরজাটা খোলাই ছিল। গৌর এসে আমায় বলল, ঠাকুরমশাই যাবেন কি করে? গরুর গাড়ি আসবে কিনা বুঝতেও তো পারছি না। আমি বললাম, তাই তো আমিও ভাবছি। বিমলা দেবী 1 কাপ চা নিয়ে এসে আমায় বললেন, বাবা ঠাকুর, আমি একটা কথা বলি। আজ রাতটুকু না হয় এখানেই থেকে যান। মানে বৃষ্টি থামার কোনো লক্ষণই যে দেখছি না। সেদিন রাতে আর আমার বাড়ি ফেরা হলো না। রাতে পাঁঠার মাংস আর লুচি খেয়ে আমার ঘরে শুতে এলাম। শোয়ার আগে আমার ঝোলার মধ্যে থেকে মুখ শুদ্ধির একটা কৌটো বার করলাম, আর তার পাশেই দেখলাম একটা ছোট্ট কৌটো রাখা আছে। সেটা খুলে দেখলাম সেই কৌটোর মধ্যে সেই সাধুর দেওয়া একমুখী রুদ্রাক্ষটা রাখা আছে, যার কথা আমি প্রায় ভুলে গিয়েছিলাম। কি মনে করে রুদ্রাক্ষটা বালিশের তলায় রেখে দিলাম। তারপর মাঝরাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। একি, আমার সাথে এতক্ষণ কে কথা বলছিলেন? সাধু কোথায় গেলেন? সারা গা ঘামে ভিজে গেল আমার। ধড়মড়িয়ে খাটে উঠে বসলাম। কি বলবো তোমাদের, সেই সাধু যিনি আমাকে গঙ্গাসাগরে একমুখী রুদ্রাক্ষ দিয়েছিলেন, স্পষ্ট শুনেছিলাম তিনি আমায় হরিদ্বার যেতে নির্দেশ করলেন এবং বললেন, মনে আছে, এই রুদ্রাক্ষ তোকে ও মানুষকে বিপদ থেকে রক্ষা করবে। দেরি করিস না। তুই যে কাজে হাত দিয়েছিস, সেই কাজটা আগামী অমাবস্যার আগেই শেষ করতে হবে, না হলে হরিহরকে বাঁচাতে পারবি না। তখন আমি ভাবছিলাম যে সেই সাধু বাবা হরিহরের কথা জানলেন কি করে, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। যাই হোক, 3 দিন পর অমাবস্যা, হাতে সময় নেই বললেই চলে। হরিদ্বার তো কম দূর নয়। যা করার শীঘ্রই করতে হবে। ঠিক করলাম আর বাড়ি ফিরব না। ভোর ভোর আমি বিমলা দেবী আর গৌর শঙ্করকে বিদায় জানিয়ে স্টেশনে এসে ট্রেন ধরলাম। মাঝপথে আমায় অবশ্য ট্রেন পাল্টাতে হলো। সেদিন পুরো রাত ট্রেনে কাটিয়ে পরের দিন রাতে হরিদ্বার এসে পৌঁছালাম। ওখানে তখন ভীষণ ঠান্ডা, তাই লোকজনের ভিড় অনেক কম। একটা আশ্রমে এসে আশ্রয় নিলাম। সামান্য আহারাদি সেরে বিছানা করে শুয়ে রইলাম। ভাবতে লাগলাম যে হরিদ্বার তো আসা হলো, কিন্তু হরিহরের খোঁজ কিভাবে পাবো, তাকে কিভাবে উদ্ধার করব, কিছুই তো জানা নেই আমার।
পরের দিন ভোরে গরম গরম চা খেয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার দিকে। শীতকাল, তাই ভোর হলেও আলো সেভাবে ফোটেনি, তাই বেশ ফাঁকাই ছিল। আমি ঘাটের একটা সিঁড়িতে এসে বসলাম, মাথায় এক রাস চিন্তা নিয়ে। হঠাৎই একজন সাধুকে আসতে দেখলাম আমার দিকে। সামনে আসতেই আমি তাকে চিনতে পারলাম। সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করে কিছু বলতে যাব, তখনই তিনি তার সেই সদা হাস্যময় মুখে আমাকে হাত তুলে অভয় দিয়ে বললেন, তোর চিন্তা কি? তোকে আমি তো ডেকে এনেছি। এবার যা বলবো মন দিয়ে শোন, সেইভাবে কাজটা করবি। এখান থেকে যেতে হবে পশ্চিমে, সেইখানে একটা জঙ্গল পাবি, তারই মাঝে একটা শ্মশান, সেইখানেই দেখা পাবি হরিহরের। যে তান্ত্রিক হরিহরকে বশ করে রেখেছে সে খুব সাংঘাতিক। শুধু বশ না, হরিহরের স্মৃতি শক্তিও একেবারে লোপ করে দিয়েছে। আজ সেই রাত সেই তান্ত্রিক বিশেষ যজ্ঞ করবে, তারপরে হরিহরকে বলি দেবে। যদি একবার এই কাজে সে সফল হতে পারে তবে সে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু কিন্তু তা হতে দেওয়া যায় না। আজ সন্ধে নামার আগে তোকে গঙ্গা স্নান সেরে সেই জঙ্গলের উদ্দেশ্যেই যাত্রা শুরু করতে হবে। তোকে একটা মন্ত্র বলে দিয়ে যাচ্ছি, হাতে রুদ্রাক্ষ নিয়ে মুখে মন্ত্রটা জপ করে যাবি। ভয় পাবি না, হরিদ্বারের পুণ্যভূমিতে আছিস, ভোলানাথ ঠিক রক্ষা করবেন। এই বলে আমার কানের কাছে ওনার মুখটা এনে একটা মন্ত্র বলে দিলেন। গঙ্গার দিকে তাকিয়ে প্রণাম করে বললেন, হর হর মহাদেব, হর হর গঙ্গে। তাঁর জলদ গম্ভীর গলায় চারিদিক কেঁপে উঠল। যাওয়ার সময় বলে গেলেন তার সঙ্গে আবার আমার দেখা হবে। এতক্ষণ বলে থামলেন ঠাকুরমশাই। আর ঠিক সেই সময় চারি রান্নাঘর থেকে আমাদের উদ্দেশ্যে বলল, বাবা মশাই, অনেক তো বেলা হলো, আপনারা কি খাবেন না আর? আমি ঘড়ি দেখলাম, প্রায় 2টো বাজতে যায়। ঠাকুরমশাই চারিকে খাবার দেওয়ার জন্য বললেন। একটু পরে চারি এক এক করে থালা সাজিয়ে খাবার নিয়ে এলো। আমি চারিকে আমাদের সাথে খেতে বসার জন্য বললাম। আমি আর কিশোরী চারির রান্না আগে অনেকবার খেয়েছি। সত্যি ওর হাতের রান্না এক কথায় অপূর্ব। খাওয়া পর্ব শেষ করে আমি আর কিশোরী বারান্দায় এসে দাঁড়ালাম। প্যাকেট থেকে সিগারেট বার করে ধরালাম। ঠাকুরমশাই ভিতরের ঘরে গেছেন হুঁকা সাজতে। আমি জানি মধ্যাহ্ন ভোজনের পর ঠাকুরমশাই হুঁকার সেবন করেন, তখন ওনার পাসিং শোটা খুব একটা পছন্দ হয় না। সিগারেট শেষ করে আমরা ঘরে এসে বসলাম। ঠাকুরমশাই হুঁকায় টান দিতে দিতে বললেন, একবার এই ঘটনাগুলো বলা শুরু করলে তখন আর সময়ের জ্ঞান থাকে না। কি বলো হে কিশোরী? হ্যাঁ, ঠিক তাই ঠাকুরমশাই। না হলে আমি এতক্ষণ চারি মায়ের হাতের রান্না না খেয়ে বসে থাকতে পারি? ঠাকুরমশাই, তাহলে শুরু করুন। আমি দেখলাম ঠাকুরমশাই কিছু একটা ভাবছেন। নিজের মনে ঘটনাগুলোকে সাজিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন উনি। তারপর সেই সাধু যা বলেছিলেন সেই মতো আশ্রম থেকে বিকেলের আগেই গঙ্গার দিকে এগিয়ে গেলাম। তোমরা তো জানো ঠান্ডায় আমার খুব একটা অসুবিধে হয় না। আমি গঙ্গা স্নান সেরে সাধুর কথা মতো সেই জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। রাস্তা যে খুব বেশি তা নয়, কিন্তু জঙ্গলের সামনে যখন এলাম তখন দেখলাম
জঙ্গলটা বেশ গভীর, হিংস্র জীবজন্তুর থাকাটাই স্বাভাবিক। জঙ্গল দিয়ে কিছুটা হাঁটার পরে দূরে একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম। সেটা যে শ্মশান তা বুঝতে অসুবিধে হলো না। আর তার ঠিক পাশেই একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম। শ্মশানের পাশ দিয়ে নদী বয়ে চলেছে। আমি আর না এগিয়ে একটা গাছের ফাঁক দিয়ে সব লক্ষ্য করেছিলাম। তখনও সূর্যের আলো আছে। সেই আলোতে দেখলাম নদীর দিক থেকে একজন জল ভর্তি কলসি হাতে নিয়ে মন্দিরের দিকে আসছে। ও হ্যাঁ, একটা কথা তো তোমাদের বলাই হয়নি। আমি যখন বিমলা দেবীর বাড়িতে গিয়েছিলাম তখন তার কাছ থেকে হরিহর বাবুর একটা ছবি চেয়ে নিয়েছিলাম, কিন্তু ছবিতে দেখেছিলাম হরিহর বাবুর মাথা ভর্তি চুল, আর যাকে দেখলাম তার মাথা কামানো। কলসিটা মন্দিরের চাতালে রেখে উনি বেশ কিছু কাঠ একটা ফাঁকা স্থানে রাখলেন। তারপর যজ্ঞের কাঠ যেমন ভাবে সাজায় তিনি সেইভাবে সাজাতে লাগলেন। আমি খুব ধীরে ধীরে এগিয়ে গেলাম। সেখান থেকে তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। আমি নিশ্চিত হয়ে গেলাম যে ইনি হরিহর। মাথা কামানোর ফলে দূর থেকে চেনা যাচ্ছিল না তাকে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে ঘণ্টার ধ্বনি পেলাম। তারপর দেখি লাল বস্ত্র পরিহিত জটাধারী, কাঁধে একটা ঝোলা নিয়ে স্থূলকায় একজন লোক যজ্ঞস্থলের দিকে এগিয়ে আসছেন। উনি আর কেউ নন, সেই ভয়ঙ্কর তান্ত্রিক। আমি সাধুর কথা মতো অপেক্ষা করতে থাকলাম। যজ্ঞস্থলে বসে নানাবিধ নিয়ম বর্গের উপাচার করতে থাকলেন তিনি। হরিহরকে দেখলাম দূরে বসে আছে আর তান্ত্রিকের কথা মতো জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। খানিক বাদে তান্ত্রিক হরিহরকে কাছে ডাকলেন। তার কপালে সিঁদুরের টিপ আর গলায় মালা পরিয়ে দিলেন। তারপর যজ্ঞে অগ্নি সংযোগ করলেন। যজ্ঞের লেলিহান শিখা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে থাকল। তান্ত্রিক তার গুরু গম্ভীর কণ্ঠে মন্ত্র বলে চললেন। আমি তান্ত্রিকের এই কার্যকলাপ পিছন থেকে দেখছিলাম। হঠাৎই তান্ত্রিক তার বাজখাই গলায় বলে উঠল, আর এত সাহস আমার যজ্ঞ ভঙ্গ করতে এসেছিস? যদি সাহস থাকে তবে আমার সামনে এসে দাঁড়া। তান্ত্রিক যখন আমার উপস্থিতি বুঝতেই পেরেছিলেন তখন আমি যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলাম। আমার থেকে 5-6 হাত দূরে তান্ত্রিক, হাতে সেই একমুখী রুদ্রাক্ষ নিয়ে সাধুর দেওয়া মন্ত্র জপ করে চললাম। তান্ত্রিক আমার দিকে তাকালেন। উফ, কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! তার দৃষ্টি থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আমি বিচলিত না হয়ে তার চোখে চোখ রেখে বললাম, কেন মানুষের ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করছেন? কেন এই যজ্ঞ? কেন এই সাধনা? ছি 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 ছি! আপনার এই অভিলাষে ঈশ্বরও বিরূপ হবেন তা কি আপনি জানেন? আপনার ইচ্ছা আমি পূরণ হতে দেব না। এই কথা শুনে তান্ত্রিক ভয়ঙ্কর রেগে গেলেন। তিনি যজ্ঞস্থলের মন্ত্রপুত মাটি নিয়ে ছুঁড়ে দিলেন আমার দিকে, কিন্তু তা স্পর্শ করতে পারল না আমায়। এই দেখে আরো রেগে যজ্ঞের জ্বলন্ত কাঠ ছুঁড়ে দিলেন আমার দিকে, কিন্তু আশ্চর্যভাবে সেটাও দিকভ্রষ্ট হয়ে অন্যদিকে পড়ল। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তান্ত্রিক যেই খাড়া তুলে প্রহার করতে যাবে আমায়, ঠিক সেই সময় ছুটে গিয়ে আমি তার কপালে সেই একমুখী রুদ্রাক্ষ ছুঁয়ে দিলাম আর সাধুর বলা মন্ত্র উচ্চারণ করতে থাকলাম। কি বলবো তোমাদের, সেই রুদ্রাক্ষের স্পর্শে তান্ত্রিকের শরীরটা আছড়ে পড়ল যজ্ঞস্থলে। কাটা ছাগলের মতো ছটফট করতে থাকলো সে, আর মুখ দিয়ে গোঙানির শব্দ হতে লাগলো।
ধীরে ধীরে স্থির হয়ে গেল তার শরীরটা। একটা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে গেল তার ভেতর থেকে, আর দেহটা ভস্মে পরিণত হলো। এত কিছুর মধ্যে কোনো কিছুই যাকে স্পর্শ করলো না সে হলো হরিহর। কিরকম যেন একটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসেছিল সে। তার চোখের উপর যেন একটা আস্তরণ লেগেছিল। জাগতিক কোনো কিছুই যেন তাকে বিচলিত করছিল না। এতক্ষণ বলে থামলেন ঠাকুরমশাই। কিশোরী বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? হরিহরকে প্রকৃতিস্থ করলেন কিভাবে? তারানাথ একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ বাদে আবার বলতে শুরু করলেন। হরিহরকে প্রকৃতিস্থ করতে খুব বেশি বেগ পেতে হয়নি আমায়। একটা যজ্ঞের জ্বলন্ত কাঠ হাতে নিয়ে কলসির থেকে জল ঢেলে সারা যজ্ঞস্থল ধুয়ে দিলাম। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার কোনো চিহ্ন রাখলাম না। তারপর হরিহরের হাতটা শক্ত করে ধরে আমি বললাম, চলুন চলুন, আপনি বাড়ি ফিরতে হবে আপনাকে। আপনার স্ত্রী পুত্র আপনার অপেক্ষায় আছে। আমার কথা শুনে ডুকরে কেঁদে উঠল হরিহর। বুঝলাম তান্ত্রিকের দেহ ভস্ম হওয়ার সঙ্গে সঙ্গেই তার মন্ত্রর প্রভাবও সরে গেছে হরিহরের থেকে। সে আবার তার চেতনা ফিরে পেয়েছে। জ্বলন্ত কাঠের আলোতে জঙ্গল পেরিয়ে হরিহরকে নিয়ে আশ্রমে চলে এলাম। পরের দিন খুব ভোরে গঙ্গা স্নান সেরে মহাদেবের কাছে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠে বসেছি, ঠিক এমন সময় জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম ভিড়ের মধ্যে সেই সাধুকে, যিনি আমার এই হরিহরকে খোঁজার পথ প্রদর্শক ছিলেন। হাত তুলে অভয় দিয়ে ভিড়ে মিলিয়ে গেলেন তিনি। আমিও প্রণাম করলাম তার উদ্দেশ্যে। দুদিনের ট্রেন যাত্রা সেরে অবশেষে পৌঁছালাম হরিহরের গ্রামে। অবশ্যই সেদিন তারা আমায় আর ফিরতে দেননি। পরের দিন সকালে কথা রাখতে গ্রামের পুরোহিত মশাইয়ের গৃহে দেখা করতে গেলাম। তারপর গ্রামবাসীদের বিদায় জানিয়ে ফিরে এলাম। আচ্ছা ঠাকুরমশাই, বলছি আর কোনোদিন দেখা হয়নি হরিহর বাবুদের সাথে? হ্যাঁ, তার ঠিক 3 বছর পর হরিহর আর তার স্ত্রী এসেছিলেন আমায় নিমন্ত্রণ করতে গৌর শঙ্করের বিয়ের জন্য। আমি গিয়েছিলাম তাদের গ্রামে। ভারী লক্ষ্মীমন্ত বউ হয়েছিল গৌরের। আচ্ছা ঠাকুরমশাই, যে সাধু আপনার এই হরিহরবাবুকে খোঁজার মূল কাণ্ডারি ছিলেন, তিনি কি? হ্যাঁ বিভূতি, তুমি ঠিকই ধরেছ। তিনি আমার সাধনা জীবনের এক অন্যতম পথ প্রদর্শক, অমর জীবন। এই বলে ঠাকুরমশাই তাঁর উদ্দেশ্যে প্রণাম করলেন। আমিও তাই করলাম। দেখলাম কিশোরী হাঁ হয়ে চেয়ে রইল আমাদের দিকে। তাকে আর কিছু বলতে না দিয়েই ঠাকুরমশাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে।